সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাম রাজনীতিকদের। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান নেতাদের। সরকারের দুর্বলতা নয়, কাজ ও উদ্দেশ্যকে বড় করে দেখার আহ্বান বিএনপির। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে ৩২। হাসপাতালে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। হতাহতের সংখ্যা নির্ণয়ে কমিটি। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের, ৭ জন একই পরিবারের। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা, পালিয়েছে চালক ও হেলপার। এবং শেষ মুহূর্তে ইউটার্ন ভারত শ্রীলঙ্কার। বৃহস্পতিবার এসিসির বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দিতে সম্মতি। ক্রিকেট কূটনীতিতে মুন্সিয়ানা দেখালেন বিসিবি সভাপতি। প্রবাসীর সময় সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি সহ বিভিন্ন বাম দলের নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তারা। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে চলমান সংকট কেটে যাবে বলেও মত তাদের। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৩টি রাজনৈতিক দলের বৈঠক শেষে কথা জানান রাজনীতিকরা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যকে আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিনের ব্যবধানে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে বৈঠকে অংশ নেয় এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জাসদ, বাসদ সহ বাম দলগুলো। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অভ্যুত্থানের বছর পার না হতেই পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যকে আরও দৃশ্যমান করার আহ্বান জানান তিনি। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের সামনে হাজির হন রাজনৈতিক দলের নেতা। প্রত্যেকেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, এনসিপির প্রতি বিশেষ নজর দিচ্ছে সরকার, যে কারণে রাজনৈতিক বিভাজন বাড়ছে। সরকার নিরপেক্ষতা হারালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তারা সবার প্রতি সমান আচরণের দাবি তোলেন। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আপনি কোন রাজনৈতিক দলকে প্রটোকল দিচ্ছেন, কোন রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে, আর আমরা অনেক রাজনৈতিক দল আছে, আমরা কোথাও যাচ্ছি, চলছি, ফিরছি, আমাদের কোনো সরকারের সেই ধরনের কোনো আমরা প্রটোকলের কথা আমরা বলছি না। সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায়, এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশে চলমান সংকট, অস্থিরতা কাটাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি করেন রাজনীতিকরা। নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। বাস্তবে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজন তৈরি হলেও ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে সবাই এক জানিয়ে নেতারা বলেন, ঐক্য ধরে রাখতে হলে সরকারকেই উদ্যোগী হতে হবে। নির্বাচনের একটা সুনির্দিষ্ট নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের কাজ করার প্রক্রিয়া, উদ্দেশ্যকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানান তিনি। এদিকে বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল।
সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে নয় বরং তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে আশাবাদী মির্জা ফখরুল মনে করেন, নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব, গণতন্ত্রের উত্তরণের জন্য যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করবো। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট ইসলামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা সবসময় যেটা চাইবো যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পায়। এদিন সকালে ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের হাত ধরেই হবে দেশের উন্নয়ন। সেই লক্ষ্যে সংস্কার করা হবে প্রয়োজনীয় সব আইন। বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে আমাদের গর্তে পড়েই গেছে, এবং এটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটা একেবারেই সম্ভব না। বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দলীয় সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করেছে। এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতির বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা, এই দুইটাটাই বোধহয় দুর্নীতি। না, অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না, এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্য মেনে না নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসনাত আব্দুল্লাহ। আর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। অবশ্যই দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টা অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা বেতন দিছে সেগুলো রাষ্ট্রসরকারে জমা দিয়ে কোনো অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। বিকেলে চাঁদপুর থেকে কুমিল্লায় পৌঁছায় এনসিপির পদযাত্রা। শহরের টপঝং ব্রিজ থেকে জুলাই পদযাত্রা করে টাউন হল মাঠের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সঙ্গে কারো সখ্যতা মেনে নেবে না এনসিপি। আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে।
আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। এর আগে সদর দক্ষিণ উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ছোট ভাইও। তৃতীয় শ্রেণীর নাজিয়ার পর মঙ্গলবার রাতে মারা যায় প্রথম শ্রেণীর ছাত্র তার ভাই নাফি। এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে হলো ৩২ জন। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। এদিকে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। ঢাকায় এসে পৌঁছেছে ভারতের বিশেষজ্ঞরাও। এক দুর্ঘটনায় আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল পারিবারিক এই ছবি। উত্তরা মাইলস্টোন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া এক স্কুলের ২য় শ্রেণীতে পড়তো আদরের ছোট ভাই নাফি। ৯০% পড়া নিয়ে নাজিয়ার মৃত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে না ফেরা দেশে পাড়ি জমায় বাবা মায়ের এই শেষ সম্বল। মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। এ ঘটনায় চিকিৎসা সহায়তা করতে কাজ শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে ঠেকেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫০ শতাধিক ভুক্তভোগী। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, ভর্তি ৪৪ জনের মধ্যে ২১ জনের অবস্থায় সংকটাপন্ন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট। তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। এদিকে ৬ মরদেহের পরিচয় শনাক্তে নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় হতাহত নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ণয় ও ঠিকানা সহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নিস্তব্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এখন বিষাদের ছায়া। ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নেই চিরচেনা কোলাহল। শিক্ষার্থীরা বলছেন, এখন বিমানের শব্দ শুনলেই ভয়ে কেঁপে ওঠে বুক। দুদিন আগেও যে ক্যাম্পাস ছিল কচি কাচাদের কোলাহলে মুখরিত, সেই প্রাঙ্গণে এখন কেবলই বিষাদের ছায়া। কত চেনা মুখ হারিয়ে গেছে কোনো এক অচেনা পথে। যেখানে বন্ধুদের সঙ্গে আর আড্ডা হবে না, একসঙ্গে খাওয়া হবে না টিফিন, জমানো গল্পগুলো রয়ে যাবে মনের গহীনে। এটুকুন বয়সে এত বড় বিয়োগের অঙ্ক কিভাবে মেলাবে কোমল হৃদয়গুলো? এত বড় একটা দুর্ঘটনা, কত মাস সন্তান সকালবেলা ফুলের কলি ফুটে ওঠার আগে ঝরে গেল। ওই দিন সারাদিনই কাঁদছি, তারপর সেকেন্ড দিনও কাঁদছি। মানে এই কথাটাই মনে হলো যে চোখের সামনে দেখছি বাচ্চাগুলা পড়তেছে। স্কুলে যাওয়ার সময় দেখলাম বাচ্চাগুলো দৌড়া যাইতেছে, আবার মাঝে মাঝে ওর সাথে দুষ্টামিও করতাম। এখানে দাঁড়ানো ছিলাম প্রায় ১.৫ ঘন্টার মতো, কোনো ছেলের খোঁজ পাচ্ছিলাম না। ১:৩০ থেকে ৪:৫টার সময় ছেলের খোঁজ পাচ্ছি। মানে ওরা তো ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, ওদের হেল্প করতেছে যেটুকু পারছে, যার কারণে খবর দেওয়ার সময়টুকু পায় না। একটা সময় যে ক্যাম্পাসের আনন্দের গল্পগুলো ছিল গর্বের, আজ তা শুধুই বিষাদের। যে বিমানের শব্দে আকাশের দিকে তাকিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়তো, আজ সে শব্দ কেবলই ভয়ের। হঠাৎ করে দেখলাম একটা বিস্ফোরণের আওয়াজ, বিকট বিস্ফোরণ। আমার মতে মনে হয়েছিল একটা মিসাইল টিসাইল পড়েছে ভিতরে। আমাদের স্যার ক্লাসের ফ্লোরে পড়ে যায়, ওনার কোঠা থেকে সামনের দিকে তাকায় দেখি আগুন জ্বলতেছে। তাড়াহুড়ো করে নিচের দিকে নামি তো গিয়ে স্পটেই দেখি আমার সামনে 3টা লাশ। আমার মা অনেক কান্না করছিল, আমার বোনরা অনেক কান্না করছিল। যদি ওই জায়গায় আজকে আমি হতাম বা আমার বোন হতো, সে যদি আজকে মারা যেত তাহলে কি হতো। এমন জোরে একটা আওয়াজ শুনছি
তারপরে হচ্ছে এমন কালো ধোয়া, তারপরে মনে করছিলাম বিমান ক্রাশ করছে। আবারও হয়তো ফিরবে কচি প্রাণীরা এই প্রাঙ্গণে, দেয়াল জুড়ে খেলে উঠবে রং তুলি, হেসে উঠবে ফুলেরা। কিন্তু যেই ক্ষত তৈরি হলো মাইলস্টোন স্কুল ক্যাম্পাস জুড়ে, কি করে মিটবে সে শূন্যতা? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কি ঘটেছিল সেদিন মাইলস্টোন স্কুলে? শিক্ষক বা শিক্ষার্থীরা ছিলেন কতজন? ছুটির ঠিক কত মিনিট পর স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় সৌভাগ্যবানরা? সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শফিকুজ্জামান রুবেল। শুধু উত্তরা নয়, গোটা বাংলাদেশের বাতাসে এখন হাহাকার আর আর্তনাদ। দেয়ালে এখনো লেগে আছে মানুষ পোড়া গন্ধ। পোড়া ফুলগুলোর ছবি কিভাবে তুলবেন বাবা মা? কোনো যুদ্ধক্ষেত্র নয়, তবে ধ্বংসযজ্ঞ দেখে যুদ্ধকেও হার মানিয়েছে মাইলস্টোন। স্কুলের হায়দার আলী ভবন, দোতলা মিলিয়ে মোট কক্ষ 21টি, ক্লাসরুম 16টি, শিক্ষকদের রুম 4টি, আর নিচের দিকে ছিল একটি ক্যান্টিন। ভবনটিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাংলা ভাষণ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ইংরেজি ভাষণে ক্লাস হতো। দুর্ঘটনার সময় ইংরেজি ভাষণের ক্লাসে শিক্ষার্থী ছিল, আর বাংলা মিডিয়ামের প্রত্যেক শাখায় 30 জন করে শিক্ষার্থী। সে সময় স্কুলে ছিলেন এই শিক্ষক। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথাই জানান সময় সংবাদকে। পুরো আকাশে আগুনের কুণ্ডুলিটা উঠে গেল, মানে আগুনের কুণ্ডুলি একদম সম্পূর্ণ আকাশ জুড়ে। আমি আমার 2 বাচ্চাকে নিয়ে ভয় এদিক দিয়ে বের হতে চাইলাম। কিছু দূর আসার পরে দেখলাম যে আগুনের তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম। এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না, শুধু বুঝলাম যে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা, আমাদের অনেক অভিভাবক, ছাত্র আর নেই। সোমবার দুপুর 1:13 বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। স্কুল ছুটি হয়েছিল ঠিক 1টায়। এই 13 মিনিটের মধ্যে অনেকেই বের হয়ে যায়, তবে বেরোতে পারেননি অনেকেই। পরে বিধ্বস্ত বিমানের কারণে ভবনের গেট বন্ধ হয়ে যায়। দেয়াল ভেদ করে 3য় শ্রেণীর কক্ষে ঘটে বিস্ফোরণ। উড়ে যায় পাশের ও উপরের ক্লাসরুমও। মেন গেটের একটা অংশ ভেঙে গেছে, আর সিঁড়িটা ছিল। সিঁড়ি দিয়ে যখন বাচ্চারা নেমে আসবে তখন এখানে আগুন। যারা নেমে আসতে চাইছে তারাও আগুনে দগ্ধ হয়ে গেছে। অনেক বাচ্চা বের হয়ে গেছে, কিছু বাচ্চা গার্জিয়ানের অপেক্ষায় দাঁড়ানো ছিল। এক একটা ক্লাসের জন্য 2 থেকে 3টা করে 4টা করে শাখা আর কি, 25 থেকে 30 জন বাচ্চা করে থাকে এই এভারেজ আর কি। ওই ফিল্ডটা আসলে ওই সময়টা ব্যাখ্যা করার মতো না। আপনি যে কোনো বাক্য দিয়ে ব্যাখ্যা করবেন সেটা কোনোভাবেই সম্ভব না। এই বিমান ট্র্যাজেডিতে নিহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সহপাঠী ও অভিভাবকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। নিজ থেকে পদত্যাগ করবেন না জানিয়ে দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিলে পদ আঁকড়ে থাকার ইচ্ছে নেই। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে শোকাবহ পরিস্থিতিতে মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জানান পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত রাত 2:45 এই পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। গভীর রাতে এমন সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তি সৃষ্টি করায় মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এদিন শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভকালে সচিবালয়ে গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় ও আশেপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে পদত্যাগের বিষয়ে শিক্ষা উপদেষ্টার কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, নিজ থেকে পদত্যাগ নয়, তবে সরকার চাইলে দায়িত্ব থেকে সরে যেতে প্রস্তুত তিনি। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন
যেখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। এদিকে পরীক্ষা পেছানোর ক্ষেত্রে কোনো অব্যবস্থাপনা হয়নি দাবি করে উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করার ফলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই। এককভাবে ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে। স্থগিত হওয়া 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট নেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বিচারপতি নিয়োগ বন্ধের দাবিতে বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ। নিয়োগ কাউন্সিলের 1 সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে শুরুতে আপত্তি জানালেও আগের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে নিজেদের অবস্থান জানায় দলটি। এদিন মাইলস্টোনে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে কমিশনের বৈঠক থেকে প্রতীকী ওয়াক আউট করে 3 বাম দল। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন কিংবা ন্যায়পাল নিয়োগের বিধান কেমন হবে তা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের উপর সংলাপে বসে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 18তম দিনের বৈঠকে এসব পদের নিয়োগের বিধান জামাত, এনসিপি সহ কয়েকটি বাম দল সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেয়। 4টি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি না হলেও নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্তের পক্ষে মত দেয় বিএনপি। এক্ষেত্রে 7 জনের জায়গায় 5 জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করে দলটি, যা অন্যরাও সমর্থন করেন। পরে ব্রিফ করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। 118 অনুচ্ছেদে 1 উপ অনুচ্ছেদ সংশোধন করার জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এই মুহূর্তে গুলশানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের দিকে নেওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই আমাদের কাছে খবর আসে যে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতের বেলায় তাকে তার গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়ে যাওয়া হবে সরাসরি এভারকেয়ার হাসপাতালে। আমি একটু জানিয়ে রাখতে চাই, লন্ডন থেকে ফেরার পর আজকে দ্বিতীয়বারের মতো তাকে নিয়ে যাওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। আমি আজকে এখানে আসার পরই যেটা লক্ষ্য করি, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করি, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করি। ঠিক তারপরই কিন্তু বেগম জিয়াকে এখানে কিছুক্ষণ আগে 5 মিনিট হয়েছে, 5 মিনিট আগে তাকে তার বাসা থেকে বের করা হয় এবং বের করে মূলত নিয়ে যাওয়া হচ্ছে এখন এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। আমরা মূলত তার যাত্রাপথের সঙ্গী হয়েছি, যাত্রাপথেই আমরা যাচ্ছি তার সঙ্গে, এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক তার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আজকে তার বিশেষ কিছু স্বাস্থ্যের পরীক্ষা করা হবে এবং পরীক্ষা করে সেই পরীক্ষার যে ফলাফল সেটা আসলে আমাদেরকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এখন পর্যন্ত আমি একটু জানিয়ে রাখতে চাই, এবারকে মূলত লন্ডন থেকে আসার পরে আজকে দ্বিতীয়বারের মতো চেক আপের জন্য নেওয়া হচ্ছে। এর আগে প্রথমবার যেদিন চেক আপের জন্য নেওয়া হয়েছিল সেদিন বিশেষ কিছু ট্রিটমেন্ট, নতুন কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, সেগুলোই এই কয়দিন মূলত বেগম জিয়া বাসায় বসে ট্রিটমেন্টটা নিয়েছেন। এবং আজকে রাত ঠিক 12টার দিকে গণমাধ্যমের কাছে খবর আসে যে তাকে নিয়ে যাওয়া হবে এভারকেয়ার হাসপাতালে। আমরা সঙ্গে সঙ্গেই মূলত এখানে উপস্থিত হই। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই
বেশ কিছু রোগে ভুগছিলেন এবং সেই ধারাবাহিকতায় মূলত গত 5ই আগস্টের পরই তাকে লন্ডনে নেয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয় এবং এরপরই তাকে কিন্তু বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ফিরে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য মূলত আরও একবার এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন এবং আমরা বেগম খালেদা জিয়া সম্পর্কে যতটুকু জানি তিনি দীর্ঘদিন ধরেই যখন বিগত সরকারের আমলে তিনি বেশ অসুস্থ ছিলেন, তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বারবারই চেষ্টা করেছিলেন নেতাকর্মীরা, ঊর্ধ্বতন নেতাকর্মীদের পক্ষ থেকে বারবারই তখন বলা হয়েছিল তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন এবং তখন থেকে কিন্তু গুঞ্জন ছিল তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তখন থেকে তিনি দেশের বাইরে, তখন তাকে 5ই আগস্টের পরে যখন সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে তখন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় এবং আমরা এখন লক্ষ্য করছি তার গাড়ি বহরটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে মূলত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে। এখন আমরা যেখানে আছি মূলত বনানী এলাকা আমরা অতিক্রম করছি এবং বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি এই এলাকাটি অতিক্রম করে ধীরে ধীরে এভার কেয়ার হাসপাতালের দিকে এগিয়ে চলছে। আমরা গাড়ির আশেপাশে যেটা লক্ষ্য করেছি, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনিও আজকে উপস্থিত আছেন এবং তিনিও সঙ্গী হয়েছেন, মূলত বেগম খালেদা জিয়ার যে যাত্রা সঙ্গী তিনিও হয়েছেন। আমরা লক্ষ্য করছি একে একে সবগুলো গাড়ি মূলত আমাদের সামনে দিয়ে এগিয়ে চলছে এবং এখানে যেমন সামনে পেছনে আমরা যেটা লক্ষ্য করছি পুলিশের কিন্তু প্রোটোকল রয়েছে। পুলিশ চেষ্টা করছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে নিরাপদেই এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া যায়। সবকিছু মিলিয়ে যদি সবশেষ অবস্থা আমি বলি, সবশেষ এখন মূলত বেগম জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি বনানী পার হয়ে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই যাত্রা পথেই রয়েছেন। এই ছিল মূলত বেগম খালেদা জিয়ার আজকে যে এভার কেয়ার হাসপাতালে চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই যাত্রা পথ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। মুনা কনভেনশন 2025 টর্চ বেয়ারার অফ ইসলাম, এই স্লোগানকে সামনে রেখে মুনা কনভেনশন 2025 অনুষ্ঠিত হবে আগামী 8, 9 ও 10 আগস্ট ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে। 30 জনের অধিক আন্তর্জাতিক ইসলামী স্কলার থাকছেন এবারের মুনা কনভেনশনে। আর্লি রেজিস্ট্রেশনে পাচ্ছেন 20% ডিসকাউন্ট। দ্রুত রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.munaconvention.com। দেখছেন প্রবাসের সময়। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 8 জনের। দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। এদিকে ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছেন চালক ও হেলপার। দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি বলে দেয় দুর্ঘটনার ভয়াবহতা। বুধবার সকালে সিরাজগঞ্জের একটি হাসপাতালে রোগী দেখতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে যাচ্ছিলেন একই পরিবারের 7 জন। পথে বড়াই গ্রামের রয়নার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও 4 যাত্রীর। আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় 3 জনেরই মৃত্যু হয়। ভাইয়ের ছেলের বউকে দেখতে যাচ্ছিল, আর আমার ভাইয়ের শাশুড়ির নাম ইতি, তার নেতৃত্বে সবাই যাচ্ছে। সবসময় গাড়ি চলাচল করে, অনেক গাড়ি এখানে ভিড় হয়। এই রাস্তাটা 4 লাইন করতে হবে। 4 লাইন করলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে যাবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। হতাহতদের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসনও। মাইক্রোবাসটা তার লেনেই ছিল, ট্রাকটা ওই তার লেন থেকে এই পাশে আসি মারি দেয়। দুর্ঘটনা কেন ঘটছে বা কিভাবে কমানো যায় এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে শোকের ছায়া নেমে এসেছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের 900 কোটি টাকার সম্পদের খোঁজে রাজুকে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি রাজুক বরাবর চিঠি পাঠায়। চিঠিতে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দ সহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয়। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে 5 একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক। পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে 7টি বহুতল ভবন নির্মাণ করেন, যার মূল্য প্রায় 900 কোটি টাকা। এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া এবং অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে। সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে 1200 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে আগামী 28 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। মঙ্গলবার রাতে ডিএমপির বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুফতি মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মৌখিক পরীক্ষার মাধ্যমে বিচারপতি নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি-পন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় দলটির আইনজীবী নেতারা নিয়োগ কাউন্সিলের একজন সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। আগে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারপতি নিয়োগ দিতেন রাষ্ট্রপতি। বর্তমান সংবিধানের এই বিধান অনুসারে 5 আগস্টের পট পরিবর্তনের পর একযোগে 23 জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবছরের শুরুর দিকে সুপ্রিম কোর্টে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এরপর বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। 300 জন বিচারপতি হতে চেয়ে আবেদন করে। এর মধ্যে 53 জন মৌখিক পরীক্ষার জন্য ডাক পান। এমন প্রেক্ষাপটে বিচারক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানালেন বিএনপির আইনজীবীরা। সমিতির সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন, ফ্যাসিস্টের সহযোগীদের বিচারপতি করার তোড়জোড় চলছে। এছাড়া নিয়োগ কাউন্সিলের একজন সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। প্যানেলের একজন মেম্বার, তার স্ত্রী যিনি আওয়ামী লীগের সময় ডিআইজি ছিলেন, তিনি বিচারক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন। আইনজীবী নেতারা বলছেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান লঙ্ঘন ও প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা হয়েছে। অবিলম্বে নিয়োগ থেকে সরে আসার দাবিও জানান তারা। যারা সংবিধানকে উল্টে ফেলতে চায়, যারা সংবিধান মানে না, তাদের সাথে আপনি কোনো অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না। শেখ হাসিনা এবং তার সরকার 9-6 করেছিল, আপনি এখন 18 আর 12 শুরু করেছেন। এইটা আমরা কোনোদিনও মেনে নেব না। অধ্যাদেশের মাধ্যমে বিচারক নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ভারতের বিহারে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ বিরোধীদের। বিধানসভায় হট্টগোল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে রক্তের গ্রুপ না থাকায় দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকি 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য সরকার গৃহীত 350 কোটি টাকার ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপ অনাবশ্যক হিসেবে রাখায় হতাশ অভিভাবকরা। শাকির আহমেদের রিপোর্ট। সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক সহ হতাহতের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর প্রয়োজন হয় রক্তের। তবে শিক্ষার্থীদের সঙ্গে থাকা পরিচয়পত্রে রক্তের গ্রুপ উল্লেখ না থাকায় চিকিৎসকদের পড়তে হয় জটিলতায়। সরকারের নেয়া এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS বা ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপের বিষয়টি রাখা হয়েছে অনাবশ্যক হিসেবে। অভিভাবকরা বলছেন, রক্তের গ্রুপের মতো গুরুত্বপূর্ণ তথ্য আইডিতে না থাকলে জরুরি প্রয়োজনে বাড়ে বিপদ। হ্যাঁ, আমি মনে করি এটা কম্পালসারি করা উচিত সরকারের।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন রক্তের গ্রুপের তথ্য আবশ্যক না হলেও অনেকেই নিজ উদ্যোগে তথ্য দেওয়ার ফলে অধিকাংশ কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ করা হয়েছে। আমাদের ইউনিক আইডি কার্ডে সেই রক্তের গ্রুপটা আছে। তবে কি কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিথিলতা দেখানো হয়েছে এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের উপপরিচালক বলছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্লাড গ্রুপ নির্ণয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেয় অনাবশ্যক করা হয়েছে। গ্রাম পর্যায়ে রক্তের গ্রুপটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, এখন পর্যন্ত সেই সেবাটা ওখানে পৌঁছায় নাই, যে কারণে হয়তোবা এটা অপশনাল করা হয়েছে। 353,21,42,000 টাকার এই প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর 1,25,00,000 শিক্ষার্থীর ইউনিক আইডি কার্ড প্রস্তুত হয়ে বিতরণের অপেক্ষায় আছে। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। ব্যাংকগুলি এখন মূলত ভুগছে আস্থার সংকটে। অর্থনীতি পড়াশোনাটা যতটুকু হচ্ছে এটাকে আরো সমৃদ্ধ করার সুযোগ আছে, আরো অগ্রসর করার সুযোগ আছে। ইসলামী অর্থনীতির প্রসারে আলেমদের দায়িত্ব ও ভূমিকা কেমন হওয়া উচিত? একটা ব্যাংক আসলে ইসলামী হতে পারে কিনা এই প্রশ্নটিও কিন্তু অনেকের কাছে আছে। আসলে একটা সিস্টেম রান করার জন্য জবাবদিহিতা, স্বচ্ছতা এবং আইনি কাঠামোটা অপরিহার্য। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। দীর্ঘদিন ধরে আটকে থাকা ইতালি ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। বুধবার সকালে রাজধানীর গুলশান 2 নম্বরে ইতালি এম্বাসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ভিসা প্রত্যাশীরা। পরে পুলিশ সেখান থেকে সরিয়ে দিলে গুলশান 1 নম্বরে ইতালিয়ান ভিসা সেন্টার VSF গ্লোবালের সামনে অবস্থান নেন। তাদের অভিযোগ, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে 1.5 থেকে 2 বছর অপেক্ষা করেও মেলেনি ভিসা। বিষয়টি প্রবাসী মন্ত্রণালয়কে জানালেও কোনো সুরাহা হয়নি। দ্রুত ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সমাধানের আহ্বান জানান তারা। আজকে প্রায় 1.5 বছরের মতন এখন পর্যন্ত আমাকে কোনো অ্যাপার্টমেন্ট দিতেছে না। যদি কাগজটা অরিজিনাল থাকে আমাদের ভিসা দিক, আর যদি অরিজিনাল না থাকে ভাই আমাদের রিজেক্ট করে দিক, আমরা ভিসা চাই না। আমি কুয়েত থেকে চাকরি ছাইরা এসে আমি বিএফএস এ জমা দিয়েছি আগস্টের 14 তারিখে 23 সালের। সেই পাসপোর্ট আমার আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব উদ্যোগের ফলে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক কমবে বলে আশা অর্থ উপদেষ্টার। বুধবার বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, এতে সরকারের আমদানিতে বৈচিত্র্য আসবে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে USTR এর সঙ্গে আবারও আলোচনা করতে চলতি মাসেই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাবেন জানিয়েছেন সালেউদ্দিন আহমেদ। আশা করা যায় শুল্ক হার কমাবে ট্রাম্প প্রশাসন। উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গম ছাড়াও সার, LNG আমদানি সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 2.5 মিলিয়ন বোধহয় টনের গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা, যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেই ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টিনিটি দেখা গেছে, সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন কিন্তু ঝামেলা হবে। আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে, ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য এটা সহায়ক হবে আমাদের। একদিকে ডেলিভারির সুবিধার্থে বন্দর থেকে একে একে পণ্য পাঠানো হচ্ছে বেসরকারি অফডকে, অন্যদিকে কোনো রকম আলোচনা ছাড়াই অফডকগুলো আমদানি রফতানি পণ্য হ্যান্ডেলিং চার্জ 30 থেকে প্রকারভেদে 63% বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ট্রাম্পের শুল্ক হারের পাশাপাশি অফডকের চার্জ বাড়তে থাকলে তৈরি পোশাক সবচেয়ে বেশি বিপর্যয়ের পড়ার শঙ্কা BGME এর। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বেসরকারি অফডকগুলোতে বর্তমানে 20 ফুট সাইজের একটি কন্টেনারের স্টাফিং প্যাকেজ 6,187 টাকা এবং 40 ফুট সাইজের জন্য 8,250 টাকা আদায় হলো। প্রস্তাবিত বাড়তি দরে তা 9,900 এবং 13,200 টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। একইভাবে বন্দর হয়ে অফডকের কন্টেনার পরিবহন খরচ 20 ফুট সাইজের জন্য 1,500 এবং 40 ফুট সাইজের 3,000 টাকা থেকে বাড়িয়ে 2,500 ও 5,000 টাকা নির্ধারণ করা হচ্ছে। অফডকগুলো গত 3 বছরের ব্যবধানে তাদের সেবার চার্জ বাড়াচ্ছে। এক্ষেত্রে চার্জ যেন যৌক্তিক হয় এবং আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হয় সে কথা বলছেন স্টেক হোল্ডাররা। এই অবস্থায় অফডককে চার্জ বাড়ালে প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। ট্যারিফ বাড়াবার জন্য একটা কমিটি মিটিং হলো কিছুদিন আগে। এখন যদি বিগটাও বাড়ে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যারা ব্যবসায়ী যারা আছে তারা আসলে ব্যবসা করাটা খুব কঠিন হয়ে যায়। বৃহৎ স্বার্থে এটা কিন্তু এই বিদ্যার এই সিদ্ধান্ত আমরা কোনো অবস্থা মেনে নিতে পারি না। সবশেষ 2021 সালের নভেম্বরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে কন্টেনার উঠানামা সহ সব ধরনের কাজে 23% চার্জ বাড়িয়ে দিয়েছিল অফডক মালিকদের সংগঠন বিগডা। আমরা আসলে অ্যাকোমোডেট করতে পারছি না আমাদের পরিচালন ব্যয়ের সাথে, সুতরাং স্বাভাবিকভাবেই বিগডার যে অন্তর্ভুক্ত ডিপোগুলো আছে তাদেরকে কিন্তু রেট অ্যাডজাস্ট করতে হচ্ছে। এদিকে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই বাড়তি চার্জ কার্যকর করতে বিগডার প্রতি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অফডক কর্তৃপক্ষ তাদের চার্জ বাড়ানো বা কমানো না, এটাকে একটা জাস্টিফিকেশন, এটা একটা যৌক্তিকীকরণ তারা করতেই পারে। 2024-25 অর্থ বছরে 7,77,000 রপ্তানি এবং 2,65,000 আমদানি কন্টেনার উঠানামা করেছে বেসরকারি অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। মুনা কনভেনশন 2025 টর্চ বেয়ারার অফ ইসলাম, এই স্লোগানকে সামনে রেখে মুনা কনভেনশন 2025 অনুষ্ঠিত হবে আগামী 8, 9 ও 10 আগস্ট ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে। 30 জনের অধিক আন্তর্জাতিক ইসলামী স্কলার থাকছেন এবারের মুনা কনভেনশনে। আর্লি রেজিস্ট্রেশনে পাচ্ছেন 20% ডিসকাউন্ট। দ্রুত রেজিস্ট্রেশন করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.munaconvention.com। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। ভারতের বিহারে ভোটার তালিকা থেকে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাকবিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। বিশেষ করে গত 2 মাস ধরে বিহারের চলমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো কঠোর সমালোচনা শুরু করে। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যটিতে 52 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। আশঙ্কা করা হচ্ছে নির্বাচনের আগে কমপক্ষে 1 কোটি মানুষকে তালিকা থেকে ছাঁটাই করা হবে। আর এটি করার মধ্য দিয়ে বিহারের শাসক বিজেপির ভোট চুরির সুবিধা পেল বলে দাবি করছে আরজেডি। বুধবার বিধানসভায় এই ইস্যুতে রীতিমতো হট্টগোল বেঁধে যায়। স্থানীয় বিজেপি জোট সরকারের অন্যতম শরিক এবং বিহারের বিরোধী দল আরজেডি সদস্যদের বাকবিতণ্ডায় বিধানসভার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। দেশটির লোকসভাতেও এ নিয়ে বিক্ষোভ দেখা যায়। নির্বাচন কমিশনের নতুন বিধি অনুযায়ী যাদের জন্ম 1987 সালের পর তাদের ভোটার তালিকায় নথিভুক্ত করতে হলে বাবা মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন আদালতে দায়ের হয়েছে পিটিশন এবং পাল্টা পিটিশনও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। গাজায় 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে 101 জনের। এদের মধ্যে 80 জনই শিশু। অনাহারে জ্ঞান হারাচ্ছেন জাতিসংঘের কর্মীরাও। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে আইডিএফকে হুঁশিয়ারি দিয়েছে ইইউ। দখলদার বাহিনীর হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন 81 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজা জুড়ে বর্বরোচিত হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণের সন্ধানে থাকা মানুষ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা উপত্যকায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি চালানো এবং হত্যা করা পুরোপুরি অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশটিকে সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে ইইউ এর পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান কাজা কালাস সতর্কবার্তা দিয়ে বলেন, আইডিএফ কে অবশ্যই ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে, তা না হলে সব ধরনের বিকল্প জোটটির হাতে রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শুধু ইসরায়েলের নির্বিচার হামলা নয়, তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহার অর্ধাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় শিশুসহ নানা বয়সী মানুষকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে 101 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 80 জনই শিশু। শুধু গাজার বাসিন্দারা নয়, অনাহারে ভুগছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কর্মী ও চিকিৎসকরাও। সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে বলেন, অনাহারে ও অবসাদের কারণে তাদের অনেক কর্মী ও চিকিৎসক কাজ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন। গাজার পরিস্থিতিকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে তিনি বলেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের কোথাও আর কোনো জায়গা নিরাপদ নেই। এ অবস্থায় নেতানিয়াহুর সরকারকে অপরাধী সংগঠন বলে তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি বামপন্থী নেতা মেলসো। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ফিলিস্তিনি শিশুদের খুন, ক্ষুধার্ত রেখে মেরে ফেলার ঘটনা শুধুই ঘৃণা জাগায়। এই কার্যকলাপে যারা অংশ নেয়, সমর্থন করে, অস্বীকার করে মুখ ফিরিয়ে থাকে, তারা প্রত্যক্ষভাবে দায়ী বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ইসরায়েল ফিলিস্তিনিদের মানুষ বলে মনে করে না বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি। এক সম্মেলনে তিনি বলেন, গাজায় ইসরায়েলের উন্মত্ত আচরণ গোটা মধ্যপ্রাচ্যকে হুমকির মুখে ফেলেছে। আঞ্চলিক সংঘাত ঠেকাতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই দিন বিক্ষোভে নামেন ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা। এ সময় গাজার যুদ্ধ ও অনাহার বন্ধের দাবি জানান তারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক মহাসাগর ও কাস্পিয়ান সাগরে একযোগে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। জুলাই স্টর্ম নামে এই বিশাল নৌ মহড়ায় অংশ নিচ্ছে 150টির বেশি যুদ্ধজাহাজ ও 15,000 সেনা। স্থানীয় সময় বুধবার শুরু হয় রাশিয়ার জুলাই স্টর্ম মহড়া। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক মহাসাগর ও কাস্পিয়ান সাগরে একযোগে শুরু হওয়া এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে 150টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং 15,000 সৈন্য। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ার উদ্দেশ্য হল বহুমুখী যুদ্ধ পরিস্থিতিতে সক্ষমতা যাচাই করা, পাশাপাশি সমুদ্রপথে অর্থনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষা এবং নতুন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা। জুলাই স্টর্ম মহড়ায় ব্যবহৃত হচ্ছে আধুনিক অস্ত্রসজ্জা, দূরপাল্লার মিসাইল সিস্টেম, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ও সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তি। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার ময়সিফ নিজে নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে। আগামী 27 জুলাই পর্যন্ত চলবে এই সামরিক মহড়া। অর্জিতা শেহসিন, সময় সংবাদ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত ছিলেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। এর আগে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। দেখছেন প্রবাসীর সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়।
সমস্ত শঙ্কা দূর করে সব সদস্য বোর্ডকে নিয়ে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এজিএমে ভারতীয় বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা অংশ নেবেন ভার্চুয়ালি। বিসিসিআইকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিসিবি। বুধবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে ডিনার পার্টিতে যোগ দেন এসিসির পূর্ণ ও সহযোগী সদস্য বোর্ডের প্রতিনিধি এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা বাংলাদেশে হবে কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি ঢাকায় আসবে না, এই খবরের পর থেকেই শঙ্কাটা তৈরি হয়। তবে শেষ মুহূর্তে নতুন আশার আলো দক্ষিণ এশিয়ার ক্রিকেটে। অবশেষে ভাঙল মান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিচ্ছে জায়ান্ট ভারত। সমস্যা ছিল এসিসির সভাপতি পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, আবার মিটিংটা বাংলাদেশে। বর্তমানে কূটনৈতিকভাবে দু দেশের সঙ্গেই কিছুটা দূরত্ব ভারতের, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত কিছু পেছনে ফেলে জয় হলো ক্রিকেটের। এসিসির বহুল আলোচিত এজিএমে যোগ দিচ্ছে 27 দেশের বোর্ডই। যেহেতু আমরা বাংলাদেশে এসিসির এজিএমটা হোস্ট করছি, সো আমরা সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্যে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে। ঢাকার 5 তারকা হোটেলের এই ডিনার পার্টি এশিয়ান ক্রিকেটের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। এজিএম এর ভবিষ্যৎ যে জানা যাবে এই আয়োজন থেকেই সে আভাস ছিল। এতদিন এসিসির 3টি পূর্ণ সদস্য দেশ ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। 5টি পূর্ণ সদস্যের মধ্যে 3টিই না থাকলে কোরাম পূরণ না হওয়ায় এজিএম নিয়ে জটিলতা থাকত। কিন্তু ডিনার পার্টি থেকে এলো সুসংবাদ। আফগানিস্তান বোর্ডের প্রতিনিধি সশরীরে যোগ দিচ্ছেন, আর ভারতীয় ও শ্রীলঙ্কানরা অংশ নেবেন ভার্চুয়ালি। ইন্ডিয়া বলেছে অনলাইনে জয়েন করবে, শ্রীলঙ্কা জয়েন করবে, সো সব মিলিয়ে সবাই জয়েন করছে। মান বলে কিছু না, এটা ধরেন সবারই কিছু চাহিদা থাকে এবং সব কিছু জায়গাটায় ক্রিকেটের যখন ক্রিকেট আসে তখন সব কিছুই সবাই এগ্রি করে। সো আমি আজ হোস্ট বাংলাদেশ থেকে বলছি যে উই আর রিয়েলি গ্রেটফুল। বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জুমে জয়েন করবেন এজিএমে। পেহেলগাম কাণ্ডের পর থেকে মহসিন নাকভির পক্ষে রাজীব শুক্লা, রজার বিনিদের রাজি করানো একরকম অসম্ভবই। এক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিয়মিত যোগাযোগ রেখেছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে। আমি ডিটেল বলবো না এখানে, তবে আমি আজ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি গর্ব করতে পারি আমরা যে কাজটা করেছি। আমাদের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনো খুবই ভালো আছে। বিসিবি আয়োজিত ডিনার প্রোগ্রামে বেশ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটাররা এবং একই সঙ্গে বিভিন্ন বোর্ডের ডেলিগেটরাও। এই ডিনার প্রোগ্রামে বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্য, সংস্কৃতি এগুলো যেমন ফুটিয়ে তোলা হয়, একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ঐক্যের আহ্বান করা হয়। 83 থেকে এখন পর্যন্ত যত ভালো ভালো মোমেন্ট আছে বাংলাদেশে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা ভিডিওতে আসছে, তো সবাই খুব এনজয় করেছে। প্রত্যেকটা দেশের ক্রিকেটের লোক আছে, প্লাস অনেক পুরান প্লেয়ার আছে যাদের সাথে আমরা খেলেছি, ওরাও এখানে আসছে। তারপরে এসিসি যে চেয়ারম্যান, ওনাকেও কিন্তু খুবই সম্মান দেখিয়েছে বুলবুল, এবং ওরাও যথেষ্ট সম্মান দেখিয়েছে। এসিসি এজিএম নিয়ে শঙ্কার মেঘ কেটে যাওয়ায় এশিয়া কাপও যথাসময়ে আয়োজনের সম্ভাবনা জোরালো হলো। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে শেষ টি-20তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে টানা 2 ম্যাচ হেরে চাপে পাকিস্তান, তারাও মরিয়া শেষটা জয় দিয়ে করতে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। উইকেট নিয়ে নানা আলোচনা থাকলেও জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পর লিটন দাসের নেতৃত্বে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। টাইগারদের সামনে হোয়াইট ওয়াশের হাতছানি। গেল মে-জুনে ঘরের মাটিতে বাংলাদেশকে ধবল ধোলাই করেছিল মেন ইন গ্রিন, সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ লিটন দাসের সামনে। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও ম্যাচটা একটা সময় হাতছাড়া হয়ে যাচ্ছিল টাইগারদের। ক্যাচ আর গ্রাউন্ড ফিল্ডিংয়েও বাংলাদেশ ছিল স্লো, যদিও শেষ পর্যন্ত মাসুল গুনতে হয়নি। শেষ ম্যাচে তাই চ্যালেঞ্জ থাকবে সেই ভুলগুলো শুধরে নেয়ার।
সিরিজের প্রথম ম্যাচ জিতলেও উইনিং কম্বিনেশন ভেঙে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সফল হয়েছেন লিটন দাস। সিরিজ নিশ্চিত হওয়ায় তাই এই ম্যাচে একাদশে পরিবর্তন আসবে অনেকটা নিশ্চিত। গেল ম্যাচে রিশাদ হোসেন ছিলেন বেশ খরচে, যদিও গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিবেচনায় তানজিম সাকিবের পরিবর্তে একাদশে জায়গা হতে পারে সাইফুদ্দিনের। ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। ওপেনিংয়ে গেল ম্যাচে সুযোগ পেয়েছেন নাইম শেখ, যদিও ব্যর্থ হয়েছেন নিজেকে প্রমাণে। তবে এই ক্রিকেটার আরও একটা সুযোগ পাচ্ছেন। ইমনকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে ফিরতে পারেন আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেয়া তানজিদ তামিম। একাদশে পরিবর্তন আনলেও জয় পেতে মরিয়া বাংলাদেশ। কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। অন্যদিকে পাকিস্তানের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। এসিসির সভা করতে ঢাকায় পিসিবি সভাপতি মহসিন নাকভি। তার সামনে নিশ্চয়ই চাইবে একটা জয় দিয়ে সিরিজ শেষ করতে। তারুণ্য নির্ভর দল নিয়ে নানা সমালোচনায় পাকিস্তান। কন্ডিশনের বিবেচনা মানিয়ে খেলতে পারছে না ক্রিকেটাররা, এমন মন্তব্য করেছেন সাবেকরা। শেষ ম্যাচ জয় পেতে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে পারে পাকিস্তান একাদশে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যরাতে এবারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া, করা হবে স্বাস্থ্য পরীক্ষা, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাম রাজনীতিকদের। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান নেতাদের। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশের শোকের ছায়া। বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে 32। হাসপাতালে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। হতাহতের সংখ্যা নির্ণয়ে কমিটি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।